ম্যাডাম খাবার। মনোজ, মনোজ, কি হলো? এসব কি করে হলো? ইয়েস স্যার। স্যার থ্যাংক গড গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। একবার যদি ওকে পাই না আমি। কেউ কি ওকে দেখতে পেয়েছে? না কেডি, যেই ছিল ঝোপের পেছনে লুকিয়েছিল, কিন্তু ব্রুনো তার পিছু নিয়ে হাত থেকে এটা ছিনিয়ে নিয়েছে। কেডি আমি আসছি। ঠিক আছে, থ্যাঙ্কস দেবে। এটা তো কোনো লেডিস ব্রেসলেটের একটা অংশ বলে মনে হচ্ছে। এরকম ব্রেসলেট তো আমি মনে হয়। মিস্টার পাঠক, আসুন। হ্যালো, আই এম সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আই নো ব্যাপারটা সিরিয়াস, সেজন্যই আমি এয়ারপোর্ট থেকে সোজা এখানে এলাম। এক্সকিউজ মি, কিন্তু আপনি কে? আমি অরুণা, মনোজের বিজনেস পার্টনার। আপনিই আমাকে ফোন করে ডেকেছিলেন। সরি, আমি তখন আসতে পারিনি। অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে ছিলাম না, আমি ইউএসএ ছিলাম। আমার কাজিন সিস্টারের বিয়ে ছিল, সেজন্যই দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি বুঝতে পারি যে কেউ না কেউ যে কোনো রকম সামাজিক বন্ধনে আবদ্ধ। মনোজের বিষয় তো নিশ্চয়ই আপনি জানতে পেরেই গিয়েছেন। হ্যাঁ, ইট ওয়াজ ভেরি স্যাড। আমি আর মনোজ অনেক বছর ধরেই বিজনেস পার্টনার। ইনফ্যাক্ট আমরা বিজনেস পার্টনার ছাড়াও খুব ভালো বন্ধু ছিলাম। আমার তো মীরাকে নিয়ে টেনশন হচ্ছে। শি রিয়েলি লাভড হিম। ও কি করে থাকবে ওকে ছাড়া? করুণা দেবী, আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি মীরা আর মনোজের সঙ্গে এক্ষেত্রে খুবই আপনার ঘনিষ্ঠতা, বন্ধুত্ব ছিল। হ্যাঁ মিস্টার পাঠক, এই কেসের ব্যাপারে আমি আপনাকে অনেক বড় সাক্ষী দিতে পারি, যেটা হয়তো আপনার ক্লায়েন্টকে বাঁচাতেও পারে। ইওর অনার, আমার মনে হয় না মীরা তার স্বামীকে খুন করেছে। মনে হয় আপনি মিসেস মীরার বয়ানটা শোনেননি। উনি কিন্তু অপরাধ স্বীকার করেছেন। আমি জানি না এর পিছনে ওর ব্যক্তিগত কারণটা কি, কিন্তু জজ সাহেব, আমার সন্দেহ যে এটা দুর্ঘটনা নয়, একটা মার্ডার, যেটা মনোজের পুরনো ড্রাইভার রামচরণ করেছে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। রামচরণ, এই গল্পেই নতুন ক্যারেক্টারটা কে? রামচরণ আমাদের অফিসের ড্রাইভার ছিল, যাকে মনোজ 1 মাস আগে চাকরি থেকে বের করে দিয়েছিল, কেননা ও প্রায় মদ খেয়ে অফিসে আসতো। কথা দিচ্ছি বাবু, এরপরে কোনোদিন মদ খেয়ে গাড়ি চালাবো না। আমাকে বার করবেন না বাবু। দ্বিতীয়বার তুই এরকম করলি না। আই এম সরি, কিন্তু তোকে এখান থেকে যেতেই হবে। অ্যাকাউন্টেন্টের কাছে যা, নিজের হিসাব বুঝে এখান থেকে বেরিয়ে যা। এইরকম ব্যাপার, তাহলে হিসাবটা পুরোপুরি হবে বাবু। এত বছর ধরে যে আমি আপনার সেবা করে এসেছি, এবার আপনি আমার আসল রূপটা দেখবেন। বদমাইশ, হুমকি দিচ্ছ? বেরো এখান থেকে, গেট আউট। আমাকে ছাড়া আপনার গাড়ি আর আপনার জীবনের গাড়ি দুটোর ব্রেকই ফেল করবে বাবু, মনে রাখবেন। করুণা দেবী, আপনার তো পুরো বিশ্বাস রয়েছে যে এই হত্যাটা ওনার পূর্ববর্তী গাড়ির চালক রামচরণ করেছেন। ওর গাড়ির ব্রেক ফেল করে দেন উনি। আগে হ্যাঁ, একদম। কেননা ও মাসখানেক আগে এটাই তো হুমকি দিয়েছিল যে ও গাড়ির ব্রেক ফেল করে দেবে, আর তারপরে গাড়িটাকে খাড়ির নিচে পাওয়া গেল। তো কিছু তো কানেকশন আছে না? এখন ব্রেক ফেলে নতুন গল্পটা কেন, যখন মিসেস মীরা সবকিছু সত্যি বলে দিয়েছেন? ব্রেক ফেল হয়নি মিস্টার পাঠক। না, এখন গাড়ির যে অবস্থাটা হয়েছিল আলী সাহেব, তার পরবর্তীকালে তো এটা বলা খুবই মুশকিল যে গাড়ির ব্রেকটা ফেল করানো হয়েছিল নাকি হয়নি, তাই না? কি মনে হয় আপনার? দেখুন মিস্টার পাঠক, এই সব কিছু না পয়েন্টলেস, কারণ মিসেস মীরা তো কনফেস করে ফেলেছেন। ইজন্ট ইট ইওর অনার? মিস্টার পাঠক, আপনি যদি এমন 10 জন উইটনেসকেও দাঁড় করান তবু কোনো লাভ হবে না, কেননা মীরা দেবী নিজের বয়ান দিয়ে দিয়েছেন। ইওর অনার, আমি জানি যে আমার মক্কেল এই আদালতে তার বক্তব্য পেশ করেছেন এবং তার অপরাধটাও স্বীকার করেছেন। আমি এই আদালতে
ওনাকে মিথ্যাবাদীও প্রমাণ করব। আমি এটা প্রমাণ করে ছাড়বো যে বক্তব্যগুলো উনি আদালতে পেশ করেছেন সেগুলো সব মিথ্যে। কিন্তু এটা কি করে হতে পারে? আমি নিজে বলেছি যে আমি আমার স্বামীকে খুন করেছি। হ্যাঁ, আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন। তো বলুন যে কিভাবে আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিভাবে মেরেছেন আপনি? বলে তো ছিলাম আমি গত আদালতে। বলুন, আরো একবার আপনি বলুন আমাদেরকে। প্রথমে আমি ওর মাথায় রেঞ্চ দিয়ে আঘাত করি, তারপর গাড়ির পেছনে বসাই, গাড়ি নিজে ড্রাইভ করে খাদের ওখানে নিয়ে যাই, আর তারপর গাড়িটাকে খাদে ঠেলার আগে নিজে ঝাঁপ দিয়ে পড়ি। আপনি গাড়ি চালাচ্ছিলেন সেদিন? রাইট হ্যান্ড ড্রাইভ গাড়ি ছিল নিশ্চয়ই? হ্যাঁ। ড্রাইভারের জায়গায় বসেছিলেন? হ্যাঁ। তো ড্রাইভারের সিট থেকে ঝাঁপ দিয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি ইন্সপেক্টর দাবেকে কাঠগড়া একবার ডাকতে চাইবো। অনুমতি দিলাম। ইন্সপেক্টর দাবে, আমি দুর্ঘটনার কিছুক্ষণ পরেই আমার সহায়ক বরুণকে ওখানে এই ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। আপনি আগেই ওখানে উপস্থিত ছিলেন। দয়া করে আপনি আদালতকে এটা বলুন যে ওখান থেকে ঠিক কি কি আপনি পেয়েছেন। এই দেখ গাড়ির টায়ারের চিহ্ন, যেটা সোজা খাদের দিকে যাচ্ছে। দাবে, ভাঙা চুরির টুকরো। কাপড়ের টুকরো। ব্রুনো, আর এই গাছের গোড়ায় রক্তের দাগ, এইসব মীরার চিহ্ন, যখন ও গাড়ি থেকে লাফিয়েছিল তখনকার। তো এই যে জিনিসপত্রগুলো রয়েছে এগুলো কোথায় পড়েছিল? কোন দিকে? গাড়ির ঠিক কোন দিকে? লেফট সাইডে, মানে প্যাসেঞ্জার সিটের দরজার দিকে, বাইরের দিকে। ইওর অনার, গাড়ির বাঁ দিকে, প্যাসেঞ্জার সাইডের দিকে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে মীরা দেবী মিথ্যা কথা বলছেন এই আদালতে। উনি ড্রাইভারের সিটের ওখান থেকে লাফাননি, উল্টো দিকে প্যাসেঞ্জার সিটের ওখান থেকে লাফিয়েছিলেন। যার মানে এটা দাঁড়াচ্ছে যে গাড়িটা সেদিন উনি চালাচ্ছিলেন না, গাড়িটা ওনার স্বামী চালাচ্ছিলেন। যার মানে এটা দাঁড়াচ্ছে যে উনি এখনো মিথ্যা কথা বলছেন, আর এর আগেও যখন উনি বক্তব্য রাখেন সেটাও মিথ্যা ছিল ইওর অনার। কিন্তু মীরা দেবী তো বলেছিলেন যে উনি ড্রাইভারের সিটেই ছিলেন। কি মীরা দেবী? আগে হ্যাঁ ইওর অনার, আমিও বিস্মিত হয়ে গিয়েছিলাম যে মীরা দেবী যখন তখন যা খুশি তাই কথা বলছেন। আরও একবার জিজ্ঞেস করে নি। হ্যাঁ মীরা দেবী, বলুন এরপর আপনি ঠিক কি বলতে চাইবেন? এটা তো প্রমাণিত হয়ে গিয়েছে যে গাড়িটা আপনি চালাচ্ছিলেন না। দয়া করে এবার বলে দিন মিথ্যা কথা কেন বললেন আপনি? নিজের প্রায়শ্চিত্তের জন্য। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। প্রায়শ্চিত্ত? কোন বিষয়ে প্রায়শ্চিত্ত? দুটো জন্মেই মনোজের প্রাণ আমার জন্য চলে গেছে। আমি ভাবলাম যদি এই জন্মে আমি ওর খুনের দায় নিজের উপর নিয়ে নিই তো আমার এই জন্মের প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আমি ওর অপরাধী। দেখুন 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 মীরা দেবী, এই যে এইসব গত জন্মের কথা রয়েছে, গত জন্মের প্রায়শ্চিত্ত, আর এই যে বিষয়বস্তুগুলো রয়েছে এই গত জন্মের, এগুলো আদালতের সামনে কখনোই কোনোভাবে তোলা হয় না। তো এটা কোনো মার্ডার নয়, অ্যাক্সিডেন্টই ছিল। ইওর অনার, আমার প্রথমে একটা সন্দেহ ছিল যে এটা হয়তো দুর্ঘটনা, হত্যা নয়। কিন্তু এখন আমার পুরো বিশ্বাস রয়েছে এটা দুর্ঘটনা নয়, হত্যাই এটা ইওর অনার। গতকাল আমি আমার সহায়ক বরুণকে ঘটনাস্থলে একটু তল্লাশি করার জন্য পাঠিয়েছিলাম, আর ওখানে তাহলে আপনার মনে হয় এটা মার্ডার তো অবশ্যই, কিন্তু কোনো তৃতীয় খুনি। আলী সাহেব আপনিই বলুন, ঘটনাস্থলে কোনো মানুষের বন্দুক নিয়ে লুকিয়ে থাকা ঠিক কি ইঙ্গিত দেয়? আপনি বলুন যে আছে কোনো তৃতীয় মানুষ, আর এই তৃতীয় ব্যক্তি অনার তিনি যার ব্রেসলেটের এই টুকরোটা আমরা ওখানে এই ঘটনাস্থলে পেয়েছি।
আপনি যদি অনুমতি দেন তো আমি মীরা দেবীর বোন সুহাসীকে একবার কাট করে ডাকতে চাইব। আপনারই নয় এই জিনিসটা? না না, না বলবেন না কিন্তু, কেননা গতবার শুনানির সময় এটার পুরো রূপটা আমরা আপনার হাতে দেখে ফেলেছি। আমি ওখানে ছিলাম না স্যার। আচ্ছা, আপনি ছিলেন না ওখানে? তো আপনি ছিলেন না যখন, তখন আপনার অলংকারের একটা টুকরো কি করে সেখানে গেল, কি করছিল ওই ঝোপের মাধ্যমে, এটা কি করে সম্ভব? এটা আমার না, এটা তো হারিয়ে গিয়েছিল। এটা আমার কাছে ছিলই না। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। সেদিন আমি আদালতের শেষে ডক্টর রাজেনের কাছে গিয়েছিলাম, আর এটা ওখানেই পড়ে গিয়েছিল, আমার হাত থেকে হারিয়ে গেছিল। আর হ্যাঁ, পাক্কা এটা ডক্টর রাজেনের কাছেই ছিল। আর কাল রাতে অ্যাক্সিডেন্ট স্পটে আমি না, ডক্টর রাজেন ছিলেন, আমাকে ফাঁসানোর জন্য। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। কেন কেন কি কেন? আচ্ছা ছাড়ুন, ওই সমস্ত ব্যাপার ছাড়ুন, আমি ওগুলো খোঁজ নিয়ে নেবো। আপনি আমাকে এটা বলুন যে আপনি ডক্টর রাজনের ক্লিনিকে কেন গিয়েছিলেন? কারণ আমার খুব রাগ হয়েছিল। না ইনি আমার দিদির জীবনে আসতেন, না এই গত জন্মের নাটক শুরু হতো, আর না আমার জামাইবাবু মরতো। এইসব এই করেছে আমাকে ফাঁসানোর জন্য। জজ সাহেব, মেয়েটা বাজে কথা বলছে, মিথ্যে কথা বলছে। তুমি এই ব্রেসলেটটা আমার অফিসে কখন ফেলে এলে? সারা রাত আমি আমার বাড়িতেই ছিলাম জজ সাহেব। না আমি ব্রেসলেট পরি, আর না আমার কাছে কোনো বন্দুক আছে জজ সাহেব। মিস্টার পাঠক, মনে হচ্ছে আপনার চোর এখনো লুকিয়ে আছে। ইওর অনার, এটা স্পষ্ট যে ডক্টর রাজন আর সুহাসীর মধ্যে কেউ না কেউ তো মিথ্যা কথা বলছে। কেডি স্যার, আমি আমার বোনকে খুব ভালো মতন চিনি, ও মিথ্যে বলবে না। তার মানে এটা দাঁড়ায় যে আপনার লাভার বয় ডক্টর রাজন মিথ্যে বলছেন। ডক্টর রাজেন আমার লাভার নয়। হতে পারে যে অরুণাই সত্যি বলছে, কেননা অনেকবার আমি রামচরণকে বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখি। এটা হতে পারে যে ওই কারের ব্রেক ফেল করিয়েছে আর কাল রাতে কিছু খুঁজতে এসেছিল ওখানে। জজ সাহেব, এই রিপোর্টটা স্যারকে দিতে হবে। মীরা দেবী, প্লিজ, আপনার স্বামীর পার্টনার, বিজনেস পার্টনারের গল্পের সুযোগ নিয়ে ব্লেম অন্য কাউকে করবেন না। একটা ব্যাপার তো অবভিয়াস যে মার্ডার আপনিই করেছেন। ইওর অনার, এ হলো তার রিপোর্ট। এতে পরিষ্কারভাবে লেখা আছে যে রামচরণের চিকিৎসা গত 20 দিন ধরে পানেলের জজ হসপিটালে হয়েছিল। সেই ঘটনার রাত্রে ওনার অবস্থা এরকম মোটেই ছিল না যে উনি গিয়ে কারো গাড়ির ব্রেক ফেল করতে পারতেন। আপনারা কবে বুঝবেন? যা হয়েছে ভগবানই করেছে, কারোর কোনো হাত নেই এখানে। মনোজ মীরাকে মারতে চেয়েছিল, যদি সে রাতে মীরা মনোজের আগে ওই গাড়ি থেকে ঝাঁপ না দিত। জানি আদালতে কথাগুলো বিশ্বাস করবে না, কিন্তু কেউ কি আমার কোনো কথার উত্তর দিতে পারবে যে ঠিক 19 দিন আগে যখন মনোজ বেঁচে ছিল, মীরা আমার কাছে ট্রিটমেন্টের জন্য আসতো এবং সেই সময় আমি ওকে পূর্বজন্মে নিয়ে যেতাম। ওখানে ও ওটাই দেখেছে যেটাও স্বপ্নে দেখেছিল, যে মনোজ ওকে মারতে চায়। আমি ঘরে আছি, সকাল থেকে মাথার যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আমি মনোজকে বললাম ভেতর থেকে ওষুধ নিয়ে এসো, আর ও ভেতর থেকে ওষুধ নিয়ে আসে। আরে এটা নাও নাও না, আমি তোমাকে ওষুধ দিচ্ছি, তোমার মাথা ব্যথা এক্ষুনি ঠিক হয়ে যাবে। কেন খেয়ে নাও। মীরা, কি হলো? মীরা, 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 তুমি ঠিক আছো তো? মীরা, উপস।
সরি, আমি অ্যাকচুয়ালি মাথা ব্যথার ওষুধের জায়গায় বিষ দিয়ে দিয়েছিলাম। ও কি জানো, গত জন্মের প্রতিশোধটা নেওয়ার ছিল না। বাই। আর সে স্বপ্নের পরে যা কিছু হয়েছিল আপনি মীরাকে জিজ্ঞেস করতে পারেন। মীরা দেবী, আপনি বলুন কি হয়েছিল সেই রাতে? মাথায় খুব যন্ত্রণা করছে, জানি না কেন। দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। এনো, ধরো এটাকে। তুমি আরাম করে ওষুধটা নাও আর কিছুক্ষণ শুয়ে পড়ো। নাও। কি হলো? এটা মাথা ব্যথার ওষুধ নয়। এটা কি মনোজ? মাই গড! মীরা, এটা আমাকে ফেরত দাও। এটা কি? এটা আগে দাও না। আই এম সরি, আমি ভুল করে তোমাকে ইঁদুর মারার বিষ দিয়ে দিয়েছিলাম। আই এম সো সরি, আমি জানি না এটা কিভাবে মিশে গেছে। সব আমার ভুল। আই এম রিয়েলি সরি। এবার আপনারা সবাই আমার মাধ্যমে একটা কথা বলুন যে মীরা একটা স্বপ্ন দেখে যেটা বাস্তবায়িত হতে হতে থেমে যায়। সে আমার কাছে আসে এবং আমি সেটা দেখাই। ওকে আমি সতর্ক করি। যদিও সতর্ক না হতো তবে ওষুধ খেয়ে নিত। আর জজ সাহেব, একবার হয়নি, এটা অনেকবার হয়েছে। একে আপনি সংযোগ বলবেন না, এটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেড ফেনোমেনা, যেটা আমাদের ভাগ্যে আছে, যেটা আমাদের ভাগ্যে লেখা আছে। তাকে কেউ বদলাতে পারে না, ফেলতেও পারে না। মিস্টার পাঠক, সিরিয়াসলি, দিস ইজ ননসেন্স। দিস ইজ নট ননসেন্স। আমি এই আদালতে প্রমাণ করতে পারি যে পূর্বজন্মের কাজকর্ম যে এই জন্মেও প্রভাব ফেলে। ঠিক আছে, যদি আপনি আদালতে এই বিষয়টা প্রমাণ করে দেন তো এই কেসটা হত্যার কেস নয়, প্রকৃতির একটা খেলা বলে মনে করা হবে। আপনি করুন, এই প্রয়োগটা করুন আমার সহায়ক বরুণের ওপর। ওকে ওর গত জন্মে নিয়ে যান দেখি। ঠিক আছে, কিন্তু তার জন্য আমার কিছু প্রিপারেশনস দরকার। কি জিনিস চাই বলুন, আমরা এখানেই সেগুলো নিয়ে আসছি। এখানে আদালতে? হ্যাঁ, না কেন? সত্যিটাকে খুঁজে বার করার জন্য আদালতের থেকে আর ভালো মন্দির কি হতে পারে? ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো। অনুমতি দিলাম। আর ইউ ওকে মিস্টার বরুণ? আগে হ্যাঁ, আমি ঠিক আছি, আপনি স্টার্ট করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলতে হবে যে আপনি এরকম কখনো কোনো স্বপ্ন দেখেছেন যেটা বারবার, আই মিন কোনো বাজে স্বপ্ন? হ্যাঁ, আমি একটা খোলা মাঠে রয়েছি, সাদা রঙের মাঠে, আর আমার সামনে একটা লাল রঙের কাপড় মাটিতে পড়ে রয়েছে। আর আমি যখন ওটাকে তুলতে যাই তখন আমার দম বন্ধ হয়ে আসে। আমি বুঝতে পারছি না যে আমার এই দম বন্ধ হয়ে আসা, লাল কাপড়, স্মার্ট, এসবের কি মানে। এক্ষুনি জানা যাবে সেটা। লাইটস অফ প্লিজ। এই পেন্ডুলামের কেন্দ্রে মনোসংযোগ করুন। মন দিয়ে দেখুন এটাকে। এখন আস্তে আস্তে নিজের চোখটা বন্ধ করুন। এবার আমি আপনাকে এমন যুগে নিয়ে যাব আপনার আত্মাকে আপনার শরীর থেকে আলাদা করে অনেক দূর, পূর্বজন্মে নিয়ে যাচ্ছি। আপনার আত্মা আপনার শরীর থেকে মুক্ত হয়ে গেছে। সে উঠতে পারে, উঠছে, আস্তে আস্তে অনেক দূর যাচ্ছে। একশো বছর, 150 বছর, 180 বছর। আপনি অন্য কোনো যুগে পৌঁছে গেছেন। কিছু দেখতে পেলেন আপনি? হ্যাঁ, কি দেখলেন?
ফাঁকা জায়গা, মাঠ। মাঠ নাকি যুদ্ধক্ষেত্র? হ্যাঁ, যুদ্ধক্ষেত্র। আপনি আগে দেখুন। আপনি আপনি কোনো লোক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সৈন্য। আমি একজন সৈন্য, আর আমি যুদ্ধ করছি। আরো আগে দেখুন, লাল রং দেখতে পাবেন আপনি নিচে মাটিতে। কি সেটা? হ্যাঁ, আমার বন্ধু। আমার সামনে আমার বন্ধু, সৈনিক, রক্তাক্ত, আমার সামনে পড়ে রয়েছে। তাকে গিয়ে ওঠান, যান গিয়ে সাহায্য করুন। হ্যাঁ, কিন্তু কি হলো? কেউ তলোয়ার দিয়ে আমার ঘাড়ে আঘাত করেছে। আমি আর আমার বন্ধু আসলে বরুণ তার পূর্বজন্মে একজন যোদ্ধা ছিল, যে তার বন্ধুকে ব্যাটলফিল্ডে বাজাতে অক্ষম ছিলেন। এটাই সিম্বল ওই লাল কাপড়ের আরোর দম বন্ধ হওয়ার। মিস্টার পাঠক, রিয়েলি? যদি আপনার সহায়ক গত জন্মে সোলজার ছিল, তাহলে আপনি আমার উপর ট্রাই করুন না। হয়তো আমি গত জন্মে কোনো সুপারস্টার ছিলাম যে... হোয়াইট মিস্টার আলী। মিস্টার বরুণ, সত্যি কি উনি আপনাকে আপনার পূর্বজন্মে নিয়ে গিয়েছিলেন? এই আদালত কাল পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। আমি বুঝে উঠতে পারছি না, যদি এই কেসটায় কোনো খলনায়ক না থাকে তাহলে ব্রুনোর উপর গুলিটা কে চালালো? স্যার, হতে পারে কোনো কাকতালীয় ব্যাপার। কি কথা বলছিস তুই বরুণ? গুলি চালানো কখনো কাকতালীয় হতে পারে না। এই পুনর্জন্মের গল্পে তো এমন একটা কিছু রয়েছে যেটা আমরা দেখে উঠতে পারছি না। মিস্টার পাঠক, আসুন, বসুন। স্যার প্লিজ, আপনি ওই মিথ্যাবাদী ডাক্তারকে বিশ্বাস করবেন না। যে জাদু ও আমার দিদিকে করেছে, সেটাই ও বরুণকেও করেছে। আমার কথা বিশ্বাস করুন স্যার, এই সব কিছুর মূলে ডক্টর রাজিনী রয়েছে। স্যার প্লিজ, প্লিজ আমার দিদিকে বাঁচান। হ্যাঁ, ওই আপনার ব্রেসলেট, সেটা তো আপনি ডক্টর রাজনের ওখানে ফেলে রেখে দিয়ে আসেননি। আপনি তো ভুলে যাননি সেটা আনতে। আসলে বিষয়টা হলো, ওই ডক্টর রাজনের ক্লিনিকে ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা। সেই ফুটেজটা আমি দেখে নিয়েছি, আর পরিষ্কার দেখতে পেয়েছি যে আপনি ওখানে গিয়ে ঠিক কি করলেন। আর সেই সময় আপনার হাতে ব্রেসলেটটা ছিলই না। হ্যাঁ স্যার, আই এম রিয়েলি সরি। আমি এই সব কিছু ওই লোকটাকে ভাসানোর জন্যই করেছি স্যার। স্যার, না ও আমার দিদির জীবনে আসতো, না আমার দিদির জীবন নরক হয়ে যেত। থ্যাংক ইউ। তাছাড়াও ডক্টর রাজনের ক্লিনিকের কোনো সিসিটিভি ফুটেজ আমি সেদিনকে দেখিনি। এমনি বললাম, সত্যিটা আমার জানা ছিল যেটা আপনি বলে দিয়েছেন। আচ্ছা বলুন এবার, সত্যি সত্যি ব্রুনোর ওপর গুলিটা আপনি চালিয়েছেন? না স্যার, আমি তো ওখানে ছিলামই না, আর ওটা আমার ব্রেসলেট না। এই দেখুন স্যার। দুটো ব্রেসলেট একই টাইপের। এটা যদি আপনার ব্রেসলেট হয়ে থাকে তাহলে ওইটা? হ্যাঁ, একটা আমার আর একটা আমার দিদির। আর স্যার, যে ব্রেসলেটের টুকরোটা আপনি ওখানে দেখেছিলেন, ওটা আমার না, ওটা তো দিদির।
ব্রুনো আপনাকে এটা জিজ্ঞেস করার চেষ্টা করছে যে যদি এই ব্রেসলেটটা আপনার হয় আর এরকম ব্রেসলেট আপনার দিদিরও থাকে, তাহলে আপনার দিদির ব্রেসলেটটা পরে কে ঘুরছে? স্যার দেখুন, যদি যদি আমি ওর ওপর গুলি চালাতাম তো ও কি আমার কাছে এভাবে আসতো? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। মিস্টার পাঠক, ডক্টর রাজন কি সত্যি সত্যি আপনার সহকারী বরুণকে পূর্বজন্মে নিয়ে গিয়েছিলেন? আমি জানি না সেটা, ইওর অনার, কোথায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু এই স্বপ্নটা জানি না সেটা কার স্বপ্ন ছিল, কিন্তু বরুণের তো ছিলই না, ইওর অনার। না, আপনার এই কল্পনা শক্তির আমি প্রশংসা করছি, খুব ভালো। তার মানে হলো এই যে বরুণ এই যে স্বপ্নটা আপনাকে বলেছিলেন সেই দিনে আদালতে, সেরকম কোনো স্বপ্ন দেখেই না। ওটা তো আমার কথা মতো একটা মিথ্যা কথা আপনাকে বলেছিল, আর আপনি জানি না সেটা শুনে কি সব। এবার আপনি সত্যিটাকে লুকোচ্ছেন। বাস্তবটা আমি ঘুরিয়ে দিচ্ছি, আমি বাস্তবটা আপনাকে বলছি, আমি সত্যির এই আয়নাটা আপনার সামনে তুলে ধরছি। আপনি আসলে কোনো রকম ডক্টর ফক্টর নন, আপনি একজন আসলে হিপনোটিস্ট। মানুষজনকে আপনি হিপনোটাইজ করেন, আপনার ক্লায়েন্টদের খারাপ স্বপ্ন, তাদের ভয়ের সুযোগ নেন আপনি। জানি না আমি কি সমস্ত ভুলভাল গল্প আপনি হিপনোটাইজ করার সময় তাদের মনের মধ্যে একেবারে গেঁথে দেন। সবকিছু খোঁজ খবর নিয়ে আমি দেখেছি, আপনার ক্লায়েন্ট কে কে রয়েছেন সেটা জানতে পেরেছি, তাদের সঙ্গে আপনি কি কি করেছেন এটা আমি জানতে পেরেছি, আর বেচারি মীরার সঙ্গে আপনি এটাই করেছেন না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 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 আমি এখনো মীরাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এতটাই ভালোবাসি যে যখন ওর স্বামীকে আমি দেখতাম ওর সঙ্গে হিংসে হতো, ভীষণ হিংসে। সেজন্য আমি ওদের সম্পর্কটা নষ্ট করতে চেয়েছিলাম। যেদিন মীরা আমাকে ওর বাজে স্বপ্ন সম্বন্ধে বলে যে মনোজকে স্বপ্নে মেরে ফেলছে, তখন এই পুরো গল্পটাই আমি তৈরি করি। মানে ওই যে মীরা দেবী নেতা ছিলেন, মনোজ সাংবাদিক ছিলেন, গত জন্মে সে সমস্ত মিথ্যা ছিল, তাই তো? হ্যাঁ, আমি শুধু ওকে মনোজের থেকে দূরে করতে চেয়েছিলাম। রাজেন, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। কত বিশ্বাস করেছিলাম তোমাকে। মনোজ বলতো যে তুমি সব মিথ্যে বলো, তোমাকে বিশ্বাস না করতে, কিন্তু তার একটা কথাও আমি শুনিনি। দিদি আমি বলেছিলাম না এই লোকটা ও এক নম্বরে। উইল ইউ প্লিজ সিট ডাউন? বসুন আপনি। হ্যাঁ, কিন্তু এটাও সত্যি যে মনোজের মৃত্যুতে আমার কোনো হাত নেই। না, সেটা আছে কি নেই সেটা সময় বলবে। আমার মনে ঠিক এই সময় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো এই যে এখানে মন গড়া গল্পগুলো আপনি এই মীরার মনে ঢোকালেন, তো তারপর সেগুলো সত্যি কিভাবে হয়ে গেল? সমস্ত বাক্যগুলো সেরকম ভাবেই কি করে ঘটতে থাকলো যেরকমটা আপনি বলেছিলেন? এই প্রশ্নটাই তো আমি নিজেকে রোজ করি, কিন্তু আমি উত্তর খুঁজে পাই না। মিস্টার পাঠক, আগে আমি আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। অ্যাকচুয়ালি ওই যে ড্রাইভার রামচরণ, ওর ব্যাপারে আমিও তদন্ত করে দেখেছি। না, কিন্তু রামচরণের এই কেসটার সঙ্গে কি সম্পর্ক থাকতে পারে? ও তো সেই সময় হাসপাতালে ছিল। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ওই হসপিটালের সিকিউরিটি ব্যবস্থা খুব কমজোর। ওখানকার পেশেন্ট কিছু না বলিয়ে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে, আর কেউ কোনো কিছু জানতেও পারে না। আই এম শিওর যে ওই রামচরণও কোনো বাহানা করেই অ্যাডমিট হয়েছে, আর ওই ব্রেক ফেল করিয়েছে। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি একটু খোঁজ খবর নিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করব। মিস্টার পাঠক, সেটা তো পসিবল হবে না, কেননা দুদিন বাদেই আমি আমেরিকায় ফিরে যাচ্ছি। কেন? ওই অ্যাকচুয়ালি মনোজি এখানে বিজনেস দেখাশোনা করতো।
আমি তো শুধুমাত্র টাকা ইনভেস্ট করতাম। আমাদের বিজনেসের থিঙ্ক ট্যাঙ্ক তো মানুষই। এখন ওর মৃত্যুর পর বিজনেসই বন্ধ হয়ে গেছে। সেজন্যই আবার আমি আমার বোনের কাছে আমেরিকায় ফিরে যাচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্যার, আমি নিয়ে এসেছি মিরার সেশনের ফুটেজ। কেজি, একটা কথা আমি বুঝতে পারছি না, ওই মীরার স্বপ্নে সত্যি কি করে হতে পারে যখন ওই ডক্টরের কথাটাই মিথ্যে? হাউ ইট ইজ পসিবল? এটাই তো আমি চিন্তা করে করে পাগল হয়ে যাচ্ছি বিলি। এই সমস্ত কিছু হলো কি করে? এই সব কিছু এমনভাবে হয়েছে যেন এখানে মীরা দেবী, এই ব্যাগটা কি আপনার? হ্যাঁ, এই ব্যাগটা তো আমার, আর সবসময় আমার সাথেই থাকে। আপনি কোথা থেকে পেলেন? আপনার কাউন্সেলিং এর ফুটেজে আমি এটা দেখছিলাম, আর আমি দেখলাম যে সব ক্ষেত্রে এই ব্যাগটা ওখানে রাখা আছে। আমার মনে একটা প্রশ্ন জাগলো, আর সে কারণে আমি আমার সহায়ক বরুণকে ইন্সপেক্টর দাবের সঙ্গে আপনার বাড়িতে পাঠালাম এই ব্যাগটা নিয়ে আসতে। কোন রকম ভাবে এটা কি কোনো বিশেষ ব্যাগ? আপনি কি জানতেন যে আপনার ব্যাগে এই ক্যামেরাটা লাগানো আছে? ক্যামেরা আমার ব্যাগে? কিন্তু কি করে? আমি তো কোনোদিনও দেখিনি, প্রথমবার দেখছি এটাকে। আচ্ছা, প্রথমবার দেখছেন আপনি? আই সি। কেডি, আমার মাথায় এটা ঢুকছে না যে তুমি এমন কেন করছো। দেখ দেবে, সময় নষ্ট করিস না। যেরকমটা আমি বলছি সেরকম কর। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে এখন শুধুমাত্র একটাই রাস্তা রয়েছে সেখানে পৌঁছানোর। কিন্তু যদি কিছু না পাওয়া যায় তো ভেবে নাও, আগামীকাল আদালতে তোমার এই কেসের দি এন্ড হয়ে যাবে। হ্যাঁ, তুই ঠিক কথা বলছিস। কাল সত্যি এই কেসটার একদম দি এন্ড হয়ে যাবে। এবার যা, দেরি করিস না। দাঁড়া! গো ব্রুনো, দাঁড়া! দাঁড়া! সব করেছো? ইওনার সন্দেহটা তো আমার তখনই হয়ে গিয়েছিল, সেই দিন যেদিন করুণা আমায় বলেছিল যে ইউএসএ তে ও থেকে গিয়েছিল ওর কোনো কাজিন সিস্টারের বিয়ের কারণে।
যেখানে উনি জানতেন যে ব্যবসায় ওনার এই অংশীদারের মৃত্যু হয়ে গিয়েছে আর তার হত্যার অভিযোগটা মীরা দেবীর ওপর পড়ে, কিন্তু তবুও তার জন্য ওইখানে বিয়েটা অ্যাটেন্ড করা খুব জরুরি হয়ে পড়ে। আর শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, মীরা দেবীর এই ব্যাগের ভেতরে যখন গোপন ক্যামেরা আমি খুঁজে পাই তখন আমি বুঝতে পারলাম এমন কেউ রয়েছে যে যে সবসময় মীরা দেবীর ওপর নজর রাখতে চাইছিল, এটা দেখতে চাইছিল যে ও কখন কোথায় যায়, কি করে। মিস্টার পাঠক, সে কে? এখন আমি নিয়ে আসছি অনার। ইন্সপেক্টর দবে, অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। মনোজ, তুমি তুমি বেঁচে আছো? এরা সবাই তোমার হত্যাকারী ভাবছে আমাকে। মীরা দেবী ইনি জানতেন যে ওনার হত্যার অভিযোগে আপনাকে ফাঁসানো হয়েছে, কেননা এই কাজটা ইনিই করেছেন। আসুন আসুন মনোজবাবু, এখানে আসুন এই কাঠগড়া। এখন তো অনেক কিছুই বলতে হবে এবার আপনাকে, নিজের দোষটা স্বীকার করতে হবে। চলুন প্রথম থেকে একদম শুরু করা যাক, বলুন। যখন আমি জানতে পারলাম যে মীরা ডক্টর রাজানের কাছে নিজের বাজে স্বপ্ন শোনাতে যাচ্ছে, তো ওর ওপর নজর রাখার জন্য আমি ওর ব্যাগের মধ্যে ক্যামেরা ফিট করে দিলাম, যার সাহায্যে ওর স্বপ্নগুলোকে আমি পরিষ্কারভাবে শুনতে পারি, যাতে এটা ডিসাইড করতে পারি যাতে আমি ওকে কিভাবে মারব। মীরা যেমন যেমন তার স্বপ্নগুলোকে বলতো সবকিছু আমি ওইভাবেই সাজাতাম, অ্যাক্টিং ওরকমই করতাম, যাতে ও এটা ভাবে যে ওর স্বপ্ন সব সত্যি হচ্ছে, যাতে ও আমাকে আরো ভয় পায়। মানে আপনি খুব চিন্তা ভাবনা করে একেবারে জেনে শুনেই মীরা দেবীর এই ভয়টার সুযোগ নিয়েছেন। হ্যাঁ, আর তারপর সেই দিন এলো যেদিন আমি গাড়িতে মীরার সাথে ঝগড়া করলাম। আমি সবকিছু প্ল্যান করে রেখেছিলাম, আমি ইচ্ছে করে গাড়িটাকে খাদের ধারে নিয়ে যাই। যেই মীরা গাড়ি থেকে লাফালো, সুযোগ পেয়েই, এর আগে গাড়ি যাতে খাদে গিয়ে পড়ে তার আগেই আমি অন্ধকারে লাফিয়ে পড়লাম। কিন্তু গাড়িতে যে পোড়া লাশটা পাওয়া যায় সেটা কার ছিল? আর তোমার মাথায় তো চোট ছিল, তাই না? ওই লাশ আমি নিজেই গাড়ির পেছন দিকে শুয়ে রেখেছিলাম, মর্গ থেকে বার করা এক বেওয়ারিশ লাশ। বরং যখন মীরা গাড়িতে বসলো, ও জানতে পারেনি ওই লাশটার সম্বন্ধে। আর ওই চোট, আমার অল্প চোট লেগেছিল, আর তারপর আমি অজ্ঞান হওয়ার নাটক করলাম। তো তাহলে ওখানে ফিরে চলে আসার কারণটা ঠিক কি? কারণ গাড়ি থেকে লাফানোর সময় আমার ঘড়ি ভেঙে ওখানেই পড়ে গেছিল, ওর জন্য। হ্যাঁ, তো সেটা খুঁজতেই আপনি সেখানে গিয়েছিলেন। ব্রুনো আপনাকে শুকতে শুরু করে, আপনি তখন তার উপর গুলি চালান। আগে হ্যাঁ, আমি আপনাদের সবাইকেই বোকা বানাই। ব্রুনোর মুখে আমি সুহাসের ব্রেসলেটটা দিয়ে দিয়েছিলাম, যেটা আমার কাছেই ছিল। আর যখন আপনি অরুণাকে ডাকলেন, তো আমি ওকে রামচরণের গল্প শোনানোর জন্য বললাম, যাতে আপনারা সকলে বোকা হয়ে যান। এত গভীর ষড়যন্ত্র? তুমি একবার আমায় বললে আমি তোমায় ছেড়ে দিতাম। মীরা দেবী, এত সহজ সরল ব্যাপার নয় ওনার জন্য। আপনি তো জানতেনই যে উনি এই ব্যবসা যেটা চালাচ্ছেন
এই পুরোটাই আপনার বাবার টাকার সাহায্যে দাঁড় করানো হয়েছে। তো যদি এটা বলে উনি আপনাকে ছেড়ে দিতেন তাহলে সম্ভবত ওই সমস্ত ধন সম্পত্তি, ওই জমি জমা ওনার হাত থেকে পিছলে যেত। এই জন্যই, এই কারণে উনি এই পরিকল্পনাটা করেন, নিজেকে মৃত বলে ঘোষণা করেন আর সেই অভিযোগটা আপনার কাঁধে ঠেলে দেন। আর নিজের প্রেমিকার সঙ্গে উনি এই সব কিছু বিক্রি বাট্টা করে আমেরিকাতে গিয়ে নতুন জীবন শুরু করতে চাইছিলেন। দ্য ডিফেন্স রেস্টস। এই আদালত মনোজ সূর্যবংশীকে নিজের মৃত্যুর অভিনয় করে নিজের স্ত্রীকে ফাঁসানোর অভিযোগে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে। আর সেই সঙ্গে মিস অরুণা শ্রফকে ওনার সঙ্গ দেওয়ার জন্য হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে। আর মিসেস মীরাকে সম্মোহন করার জন্য ডক্টর রাজনের উপর তদন্ত করা হোক। আর রইলেন বাকি আপনি মীরা দেবী। যখন মার্ডার হয়নি তখন মার্ডারের কেস কিসের? সেই জন্যই আদালত আপনার কাছে মার্জনা চেয়ে আপনাকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। কেস ইজ ক্লোজড। কংগ্রাচুলেশনস মিস্টার কেডি। মনে হয় আপনার এবং আমার গত জন্মের কোনো 36 আখড়া নিশ্চয়ই ছিল। 36-এর নয়, আমার মনে হয় 48-এর হবে সম্ভবত। কি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.